এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার নিয়োগ মামলা ১৭তম শুনানি শেষ হলো। আজ আপনারা দেখেছেন পুরোটাই দিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন। উনি একটা কথাই বলে গেছেন কারাপশন নিয়ে। আরেকটি কথা যেটি বলেছেন এনসিটির রিল্যাক্সেশন গাইডলাইন এবং ডিপিএসসির বৈধতা নিয়ে এবং কিছু ফ্যাকচুয়াল অর্ডার কপি তিনি দেখিয়েছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি 2014 টেট এবং 2016 সিলেকশন প্রসেসে কীভাবে দুর্নীতি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছেন। তো আজকে শুনানির যে বিষয়টি হয়েছে সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকাদের পক্ষে নয়, সম্পূর্ণ শুনানি দুর্নীতির পক্ষে। আর দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ করার জন্য একাধিক তথ্য দেখানো হচ্ছে। তার মধ্যে ভালো খারাপ সবকিছুই উঠে এসেছে। আমি কারোর পক্ষপাতিত্ব হয়ে বলছি না। অন্যদিন যদি শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অ্যাডভোকেটরা বলেন তখন শিক্ষক শিক্ষকদের পক্ষে পজিটিভ কিছু থেকে থাকেন। আমরা গতদিনও বিপরীত পক্ষ বললেও শিক্ষক শিক্ষিকাদের পক্ষে ছিল অনেকটা, কিন্তু আজকে শুনানিটা সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকাদের বিপক্ষে হচ্ছে। কিন্তু কিছু ফ্যাকচুয়াল পয়েন্ট আমি এখানে বলবো যেগুলো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বা যেগুলো দুর্নীতির জন্য তাদের কাছে আবার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। কিছু মেনশনের পর্ব আসে এবং কিছু কারেকশনের পর্ব আসে। প্রথম আর বিকাশ চন্দ্র ভট্টাচার্য শুরু করেন। তিনি যে বিষয়টির উপরে শুরু করেন যে অপোজিট যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে পেপার বুক, এটার উপরে ভিত্তি করে বলার চেষ্টা করেন। উনি কোনো ক্যান্টার না এদিকে কিছু প্রভাব ফেলবেন না, সেই জন্য পেপার বুকের প্লিডিং নিয়ে অবজেকশন আছে, উনি সেটাই নিয়ে আলোচনা করেন। তিনি সেখানে বলেন নো মেরিট লিস্ট, নো ক্যাটাগরিলাইজ মেরিট লিস্ট, কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইত্যাদি, কোনো পাবলিক ডোমেইনে মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, এই সমস্ত কথা দিয়ে তিনি শুরু করেন এবং হিউজ করাপশন ইজ কমিটেড এটাই তিনি বলেন। জাস্টিফাই হোয়াট ইজ দ্য অ্যালিগেশন অফ পিটিশনার, মানে আপনার মানে অ্যালিগেশনটা কী রয়েছে। টেট প্লাস সিলেক্টেড প্রসেস বোথ আর কারাপ্টেড, মানে উনি টোটাল টেট এবং সিলেকশন প্রসেসটাকে কারাপ্টেড করার চেষ্টা করেন। টেট 2014 নিয়ে তিনি বারবার বলতে পারেন জজ ইউ অলসো কোয়ালিফাইড টেট, টেট আপনিও তো মানে আপনি মানে পিটিশনাররাও তো, যারা রিট পিটিশনার তারাও তো টেট কোয়ালিফাইড, তাহলে আপনার এখানে অ্যালিগেশন কি। জাস্ট বারবার এই জায়গাটা ধরার চেষ্টা করেন, তাহলে তো ওরাও বাতিল হয়ে যাবে, তাহলে রিটের কোনো মূল্যই থাকে না। জাস্ট এটাই বারবার বোঝানোর চেষ্টা করেন। এবং অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রলয় সরকার, ধীরাজ সরকার এবং বিশ্বজিৎ বর্মন কয়েকজনের কথা তুলে ধরেন যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছিল, ডাকা হয়নি কিন্তু তারা চাকরি করছে, তারা ইউজ ইলিগালিটি বারবার বলার চেষ্টা করেন। এমএলএ বা এমএলএ এর যারা অ্যাসিস্ট্যান্ট তারা জেলে রয়েছে, এমএলএ কে মানে দুর্নীতির কথা উঠে এসেছে, কিছু অ্যারেস্টেড হয়েছে, এই সমস্ত তথ্য উঠে আসে। অ্যাপার্টমেন্ট পেয়েছে কিছু টেট পরীক্ষার্থী, কিছু টেট পরীক্ষার্থী অ্যাপার্টমেন্ট মানে টেট পরীক্ষায় বসেনি অথচ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এই কথাটি কিন্তু তুলে ধরেন। এবং হাউ মেনি র্যাঙ্ক জাম্পিং লিস্ট রয়েছে, আমার কাছে অনেক র্যাঙ্ক জাম্পিং লিস্ট রয়েছে, সেগুলো শেষে আপনাকে দেব। এই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরেন। গ্রান্ট অফ মার্কস সিলেকশন ওয়াজ গিভেন র্যাপিডলি, মানে সিলেকশনের জন্য যে মার্কস দেওয়া অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউর জন্য এগুলো র্যাপিডলি দেওয়া হয়, মানে উল্টো পাল্টা। এবং তিনি 2022 রিক্রুটমেন্টে সঠিকভাবে যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল সেগুলো তুলে ধরেন। উনি বলেন আমি জাস্ট 2022 রিক্রুটমেন্টের 2022 রিক্রুটমেন্টের একটা উদাহরণ দিলাম, এখানে কোনো আমার অ্যালিগেশন নেই। তাই অ্যানাদার প্রেসিডেন্ট এফিডেভিটের কথা বলেন, সেখানে অ্যাপটিটিউড টেস্ট মিনস 24শে জানুয়ারির অর্ডার অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউয়ারদের লিস্ট জমা দেওয়া ঘটে, সেই সমস্ত তথ্য তুলে ধরেন। এরপরে চলে আসে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস, কিন্তু বোর্ডের কাছে কোনো রেকর্ড নেই। বোর্ড শুধুমাত্র ইন্টারভিউয়ারদের লিস্ট পাঠিয়ে দেয় এবং যাদেরকে ইন্টারভিউ নিতে হবে তাদের লিস্ট হয়, কিন্তু বোর্ডের কাছে কোনো রেকর্ড নেই যে কীভাবে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, কীভাবে ইন্টারভিউ হচ্ছে। বোর্ডের কাছে কোনো রেকর্ড কিন্তু নেই। কিন্তু এটা সেন্ট্রাল ওয়াইজ বলতে বোর্ড এটা কন্ডাক্ট করছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস কিন্তু বোর্ড পুরোটাই কন্ডাক্ট করছে, এরকম একটি বিষয় কিন্তু উঠে আসে। পাবলিক ডোমেইনে কোনো প্যানেল প্রকাশ হয়নি। ব্রেকআপ মার্কস যদিও প্রকাশিত হয়েছে সেটা কমপ্লিট লিস্ট নয়, সেখানে অনেক দুর্নীতি রয়েছে, র্যাঙ্ক জাম্পিং রয়েছে, যেখানে র্যাঙ্ক জাম্পিং 100 রিট পেন্ডিং, মানে 100টার মতো রিট এখনো পেন্ডিং রয়েছে, যেগুলো সম্পূর্ণ হাই মার্কস দিন ইন সার্ভিস টিচারের থেকে তাদের হাই মার্কস। আই উইল হ্যান্ড ইট ওভার টু ইউ, মানে জজের কাছে উনি হ্যান্ডেড মানে দিয়ে দেবেন, সেটাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করেন। লাস্ট কাট অফ ক্যাটেগরি অনুযায়ী এবং ট্যাবুলার শিট রিপোর্ট সেটাও তিনি জমা করবেন, কিছু কিছু তথ্য তিনি দেবেন। এবং নুরুল হুদা বলে একজনের মার্কস রিডিউস করা হয়, এখানে খুবই দুর্নীতি উঠে আসে। হোয়াট ইজ দ্য আউটকাম ইট, মানে মানে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলতে চান হোয়াট ইজ দ্য আউটকাম ইট, এইগুলো বলার ফলাফল কি, কী জন্য আমি বলছি, কারণ এগুলো গ্রস ইরেগুলারিটি তার প্রমাণ করে। এই হচ্ছে প্রধানত বিষয়। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস যেগুলো নন ট্রেনারদের রিল্যাক্সেশন, বলছে নন ট্রেনার নিয়োগের জন্য কোনো রিল্যাক্সেশন এনজিটির পক্ষে ছিল না। এখানে তিনটি বিষয়, তিনটে ডেট খুব গুরুত্বপূর্ণ। 26শে সেপ্টেম্বর 2016
অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কিসের জন্য? রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। এইদিকে 31 মার্চ 2016 পর্যন্ত নন ট্রেন টিচারদের নিয়োগের জন্য এক্সটেনশন করেছিল, ছাড়পত্র দিয়েছিল এনসিটি। আর একটা হচ্ছে এনসিটি রুল ফ্রেম হয়েছিল, রুলস ইনেক্টেড 2016 রিক্রুটমেন্ট রুলস ফ্রেম হয়েছিল, ইনেক্টেড হয়েছিল 2 মার্চ 2016। তখন 2 মার্চ এনসিটি রিল্যাক্সেশন অ্যালাইভ। 31 মার্চ 2016 পর্যন্ত যেহেতু রিল্যাক্সেশন দিয়েছিল, 2 মার্চ যখন 2016 রিক্রুটমেন্ট রুলস ইনেক্ট করা হয়েছিল, ফ্রেম করা হয়েছিল, তখন 2016 31 মার্চ পর্যন্ত রুলস অ্যালাইভ রয়েছে, রিল্যাক্সেশন অ্যালাইভ রয়েছে। কিন্তু যখন অ্যাপ্লিকেশন শুরু হয়, তখন কিন্তু যখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে? 26 সেপ্টেম্বর 2016 নোটিফিকেশন দিয়ে, তখন কিন্তু এই যে এনসিটির যে রিল্যাক্সেশন সেটা এক্সপায়ার হয়ে গেছে, সেটা আর অ্যালিভ নেই। এটাই কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সাবমিশন। কারণ এটা কি উনি বলতে চাইছেন যে তাদের রিল্যাক্সেশনই নেই, নন ট্রেন টিচারদের নিয়োগ করার রিল্যাক্সেশনই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে ছিল না, তা সত্ত্বেও তারা নিয়োগ করিয়েছে। এটাই শুধু মূলত হচ্ছে অ্যালিগেশন ছিল। জজ ওখানেও বলেন রিল্যাক্সেশন ইজ এক্সটেন্ডেড। জজ বলেন নো কোশ্চেন অ্যাবাউট ইট ইন রিট পিটিশন। এটা নিয়ে কোনো রিট পিটিশনে কোনো কথা নেই রিল্যাক্সেশনের বিষয় নিয়ে। জজ এটাও বলেন আপনার ক্যান্ডিডেটরাও তো এখানে অংশগ্রহণ করেছিল, তাদের বিষয়েও তো। তখন উনি বলেন আমি ল নিয়ে কথা বলছি, আমি ল নিয়ে কথা বলছি, রিট পিটিশনে থাক আর না থাক আমার উদ্দেশ্য হচ্ছে ল, আমি আইন নিয়ে কথা বলছি, রিক্রুটমেন্টের যে একটা ল রয়েছে সেটাই নিয়ে আমি কথা বলি। জজ তাহলে আপনিও থাকবেন না তো? তাহলে আপনিও থাকবেন না তো এই বিষয়ে? এই সমস্ত কথা উঠে আসে। এবং 19 আগস্ট 2017 যে রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ড হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলেন। জজ বলেন ইউ পার্টিসিপেট অ্যান অ্যালিগেশন নাও। আপনি তো পার্টিসিপেট করেছেন, তাও আপনি অ্যালিগেশন করছেন। মানে এটা বোঝাতে চান যে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার ক্যান্ডিডেটের জন্য আপনি বলতে এসেছেন, আবার আপনার ক্যান্ডিডেটরা ওখানে অংশগ্রহণ করেছেন, আপনি তাদের নিয়েও অ্যালিগেশন আনছেন। এই সমস্ত বিষয় নিয়ে উঠে আসে। এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্য, কিছুদিন আগে আপনারা দেখেছেন হুগলি আর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ডিপিএসসির বৈধতা নিয়ে জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে একটি অর্ডার হয়েছিল। সেখানে বলা হচ্ছে 2011 সালে ডিপিএসসি প্রথম নিয়োগ হয়েছিল। 2015 সাল, 4 বছর অন্তর। 2015 সালের পরে কোনো ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তৈরি হয়নি, চেয়ারম্যানের হাতে ছিল সবকিছু। এখানে কাউন্সিল নেই তো নিয়োগের বৈধতা থাকলো কেন? এখানে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ ডিপিএসসি নেবে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস, তারপরেও এখানে ডিপিএসসির বৈধতা 2015-এর পরে থাকছে না। তাহলে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া বৈধ পায়? এটা নিয়ে কিন্তু আজ প্রশ্ন তোলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা দেখেছিলেন পাশে ফিরদৌস সামি, সুদীপ্ত দাশগুপ্ত বারবার ফোর্স করছিলেন, জজ মাঝে মধ্যে রেগেও যাচ্ছিলেন যে আপনারা দুজন যদি, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস সামি, আপনারা যদি বারবার বলেন তাহলে উনি আর্গু করবেন কি করে? এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসে বা এই সমস্ত কিছু আমরা দেখেছি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিল্যাক্সেশন আর ডিপিএসসির বৈধতা নিয়ে কিছুদিন আগে যেটা হলো, যেটা কোনো জায়গায় সাবমিশন নেই, সেটাই উঠে আসা। এটা জজ মানে গ্রহণ করতে চাইছেন না বিষয়গুলো, কারণ কোনো সাবমিশনে কিছু নেই। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার বলেন এটা ল এর মধ্যে, এটা ল, রিক্রুটমেন্ট ল, সেটাই ভায়োলেশন করা হচ্ছে। বলছে আপনি 5 বছর পরে কেন এসে বলছেন? জজ বারবার প্রশ্ন করেন, উনি বারবার একটা কথা বলেন, ল এর কথা বলেন। এই সমস্ত বিষয় উঠে আসে। তারপরে যেটি আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, লিস্ট অফ র্যাঙ্ক জাম্পিং, এই সমস্ত তথ্য উঠে আসে। তারপরে কিছু সুপ্রিম কোর্টের 23টা অর্ডার উনি দেখাবেন, তার মধ্যে 3টে-4টে অর্ডার আজকে কিছু কিছু পাঠ করেন। তাহলে আমি ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কিছু অর্ডার কপি আমি আজ শেয়ার করব। সেটাই অ্যাডভোকেট বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পারপোজ ইজ এভিডেন্স অ্যাক্ট 1817, এভিডেন্স অ্যাক্ট 1817 এর পারপোজ কি, এটা নিয়ে একটি বই নিয়ে উনি বলার চেষ্টা করেন। এবং সিবিআই চার্জেস অ্যাবাউট 2016 সিলেকশন প্রসেসের কথা উঠে আসে। এবার সিবিআই চার্জশিট 2014 ডেট নিয়ে রয়েছে, সিলেকশন প্রসেস নিয়ে নেই, সেটা নিয়ে অপোজ করার চেষ্টা করেন যারা অন্য অন্য অ্যাডভোকেটরা ছিলেন, পশ্চাৎপক্ষ অ্যাডভোকেটরা বা ইনসাইড টিচারদের পক্ষ থেকে। কিন্তু যারা ফিরদৌস শামীম বা সুদীপ্ত দাশগুপ্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনারা বলেন না, সিলেকশন প্রসেসকেও নিয়ে রয়েছে। এবার এই কপি দেওয়া নিয়ে একটা ঝামেলা হয়, তারা কপি দিতে চায় না, এই সমস্ত বিষয় উঠে আসে। এবং 2013 সুপ্রিম কোর্টের একটি রায়কে বলেন করাপশন অ্যান্ড রোল অফ দ্য কোর্ট, করাপশনের সঙ্গে কোর্টের রোল কি উইথ অথরিটিস, মানে অথরিটিসের সঙ্গে যে করাপশনের ব্যাপারটা রয়েছে বা কোর্টের ভূমিকা কি করাপশনের সঙ্গে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এনি কারাপশন, এনি কম্পেশন অ্যান্ড সিম্প্যাথি উইথ ইরেগুলারিটিস অফ রিক্রুটমেন্ট, যদি রিক্রুটমেন্টে কোনো করাপশন হয়ে থাকে বা ইলিগালিটি হয়ে থাকে, সেখানে কোনোভাবে সহানুভূতি দেখানো যায় না, এটা কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট এটা কোনো একটা অর্ডারকে দেখান। এবং তোমার সোশ্যাল ভ্যালু বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট খর্ব হচ্ছে, এই সমস্ত কথা কিন্তু অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলে ধরে। যাই হোক, আজকে সম্পূর্ণ বিষয়টা
দুর্নীতি সাপেক্ষ উনি বলেন, কিন্তু কাউন্টার অ্যাটাকও বিচারপতি করেন। বিচারপতি যদি এগুলো অ্যাকসেপ্ট করেন, উনি অ্যাকসেপ্ট করেছেন বা সাবমিশন নিয়েছেন। এখন দেখা যাক, কিন্তু বারবার বিপরীত পক্ষ থেকে বলার চেষ্টা করছিলেন ইন সার্ভিস টিচারদের বোর্ডের পক্ষ থেকে, কিন্তু বিচারপতি বলেন আপনারা কাউন্টার করার সুযোগ পাবেন তখন বলবেন। কারণ এই যে সাবমিশনগুলো আছে এর মধ্যে মানে ভুল বা নিখুঁত সাবমিশন আজকে বলা যেতে পারে না, কিছু কিছু জায়গায় একটু খামতি রয়েছে, সেইগুলো কাউন্টার অবশ্যই টিচাররা ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আর পরবর্তী শুনানি 29/10/2025 পূজা ভ্যাকেশনের পর। ধন্যবাদ।